ঢাকা মোহাম্মদপুর থেকে তাহমিনা নিশা লিখছি। আমি এখন যে ঘটনাটি বলতে চলেছি তা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তী সময়ের ঘটনা। আমার ফুফাতো ভাই মানে পিসির ছেলে করিম ভাইয়ের পরিবারের সাথে ঘটেছিল ঘটনাটি। করিম ভাই যেভাবে ঘটনাটি শুনিয়েছিল আমি ঠিক তেমনভাবেই বলার চেষ্টা করছি। আমি তখন কুষ্টিয়ার একটি গ্রামের বাজুমারা জোতাশাহী স্কুলের হেডমাস্টার ছিলাম। আমি বিবাহিত, দুটি ফুটফুটে কন্যা সন্তান, মায়া ও শিল্পীর সাহসী পিতা। সাহসী বলছি এই জন্য যে স্কুলের সকলেই আমাকে বেশ সম্মান করে, ছাত্ররা ভয় পায় এবং গ্রামের সবাই মান্য করে। আর কন্যা সন্তানের পিতাকে একটু সাহসী না হলে চলে না। তো আমি যথেষ্ট মনোযোগ এবং নিষ্ঠার সাথে নিজের স্কুলের দায়িত্ব পালন করে আসছি। আর সরকারি অফিসার পদে চাকুরির আশায় পত্রিকায় চোখ রাখছি। সে কারণে বিভিন্ন দপ্তরে দরখাস্ত লিখে যাচ্ছি। যেহেতু কন্যার মা চায় গ্রাম ছেড়ে শহরে গিয়ে থাকতে, তাই আমিও চেষ্টাই করে যাচ্ছি। আর আমিও ভেবে দেখলাম সন্তানদের উন্নত জীবনের জন্য আমাদের শহরে যেতেই হবে। অবশেষে একদিন পিডিবির অ্যাকাউন্টেন্ট পদে আমার সরকারি চাকরি হয়ে গেল। পোস্টিং হলো ঘোড়াশাল নামক একটি শহরে। আমি ঘোড়াশালে গিয়ে প্রথমে মেসে উঠলাম, সরকারি কোয়ার্টারের জন্য অ্যাপ্লিকেশন করলাম। কিছুদিনের ভিতরে আমার নামে সরকারি কোয়ার্টারও পেয়ে গেলাম। হাতের কাজ গুছিয়ে নিয়ে মায়া, শিল্পী এবং তাদের মাকে আনবার জন্য বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এমন সময় আমাদের দেশের অবস্থা হলো উত্তাল, অর্থাৎ মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল। আমি প্রাণ ভয়ে স্ত্রী সন্তানকে দেখবার আশায় ঘোড়াশাল ছাড়লাম। দীর্ঘ 9 মাস যুদ্ধ শেষে আবার এসে ঘোড়াশাল অফিসে জয়েন করলাম। এবারও আমি একাই এসেছি। যুদ্ধ পরবর্তী দেশে লুটপাট যত্রতত্র হয়েই যাচ্ছে, তাই পরিবেশ পরিস্থিতি শান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা আর কি। যখন সুবিধা মনে করলাম, স্ত্রী ও সন্তানদের কোয়ার্টারে নিয়ে আসলাম। আর মায়া, শিল্পীর মাকে সাহায্য করার জন্য ফরিদা বলে একটি 13-14 বছরের মেয়েকেও সাথে আনলাম। মেয়েটির রংটা চাপা, তবে কাজল পরা চোখ, ঘন কালো ঢেউ খেলানো লম্বা চুল। সংসারের সব কাজ খুবই গুছিয়ে পরিপাটি করে করতে পারে। প্রায় 5-6 মাস লেগেই গেল সংসারের আসবাবপত্র কেনাকাটা করে ঘর সাজাতে। মায়া এবং শিল্পীকে স্কুলে ভর্তি করিয়ে যখন একটা স্থিতিশীল অবস্থা, আমরা নতুন শহরে নিশ্চিন্তে জীবনযাপন শুরু করব এমনই চিন্তা ভাবনা করছি, হঠাৎ করে একদিন দুপুরে আমাদের ছাদের উপরে একটা ঢিল এসে পড়ল। এখানে বলে রাখি, সরকারি বাসাগুলোর ফ্লোর এবং ওয়াল পাকা, আর ছাদটা টিনের চাল। মোট কথা টিনের ছাদওয়ালা পাকা বাড়ি। তো টিনের চালে ঢিল পড়লে শব্দ তো হবেই। প্রথমবার পড়াতে তেমন কানে লাগালাম না, ভাবলাম ছেলেপুলে কেউ হয়তো খেলছে, তাই খেলতে গিয়ে ঢিল শুনেছে। 15 মিনিট পরে আবার একটা ঢিল। এবার ঘরের মধ্যে থেকে আওয়াজ দিলাম, এই কে রে? দেখি সব চুপ। ভাবলাম ভয় পেয়েছে, আর মারবে না। কিন্তু এবার 10 মিনিট পরে আবার যখন ঢিল পড়ল, তখন আর ঘরের মধ্যে না থেকে বাইরে বেরিয়ে এলাম। মুখে গজগজ করতে করতে বললাম, দাঁড়া, পাই একবার, কত ধানে কত চাল বুঝিয়ে দেব। বাড়িটার চারপাশে ঘুরে দেখে নিলাম, কই আশেপাশে সন্দেহজনক কেউ তো নেই। আসলে এই ভর দুপুরে ছুটির দিনে সবাই বিশ্রাম নেয়, বাইরে তাই মানুষও কম। কাঠফাটা রোদ থেকে ঘরের ভিতরে এসে কেবলই এক গ্লাস পানি মুখে দিতে যাব, অমনি আবার একটা ঢিল। এভাবে 1 মিনিট পর পর ঢিল পড়ছে। আস্তে আস্তে 30 সেকেন্ড চলে এলো। মায়া, শিল্পী আতঙ্কে জড়াজড়ি করে বসে আছে। ওদের মা জানালা বন্ধ করার চেষ্টা করছে, যেন ওই ঢিল ঘরের ভিতর ঢুকে পড়তে না পারে। আমি যে বাইরে বের হব তারও উপায় নেই। শব্দ শুনে বুঝতে পারছি বেশ বড় সাইজের একটা ঢিল হবে। বাইরে গেলে যদি মাথায় পড়ে তাহলে তো পটল তুলতে হবে। দুপুরে রোদটা কমে গেলে, আছরের আজান দিলে ঢিল পড়া আস্তে আস্তে কমে গেল। ভয় ক্লান্ত হয়ে আল্লাহর নাম নিতে নিতে মায়া, শিল্পী, ফরিদা 3 জনেই ঘুমিয়ে পড়েছে। মনে হলো সেই যাত্রায় বাঁচলাম। বিকেলে বাইরে বেরিয়ে দেখি কোনো ঢিল নাই, অথচ হিসেব মতো ঢিলগুলো চাল বেয়ে গড়িয়ে নিচে পড়ার কথা। কিন্তু বাড়ির বাইরে এবং আশেপাশে পুরোই ফাঁকা। এটা দেখে মনটা একটু নাড়া দিয়ে উঠল। সে আমি যতই সাহসী হই না কেন, আমার মনে কেমন একটা খটকা লাগলো। পাশের বাড়ির মানুষের আচরণ দেখেও বুঝতে পারলাম তারা কেউ কিছুই জানে না। মনের ভুল হলে তো আমার একার হতো।
আমার পরিবারের বাকি 4 সদস্যের নিশ্চয়ই হতো না। তবে এটা কি ছিল? খুব স্বাভাবিক। আপনি ভেবে দেখুন যে আপনার বাড়িতে ক্রমাগত ঢিল পড়ছে, অথচ সেই আওয়াজে আপনার বাড়ির পাশে যারা রয়েছে তারা কেউ তটস্থ হচ্ছে না, বা কেউ এসে আপনাকে বলছে না, এবং কেউ জানেই না আপনার বাড়িতে ঢিল পড়েছে, অথচ আপনার বাড়িতে ক্রমাগত 30 সেকেন্ড পর পর ঢিল পড়ছে। কতটা অস্বস্তিকর, কতটা বিরক্তিকর একটি পরিস্থিতি হবে বলে আমার মনে হয়। ভয়ের থেকেও আমার মনে হয় খুব বিরক্তিকর পরিস্থিতি হবে, এবং মনের মধ্যে একটা ভয় কাজ করবে, কারণ আপনি পরিবার নিয়ে থাকেন। রাতভর এই একই চিন্তায় ঘুম তেমন একটা আসলো না। তারপরেও তৈরি হয়ে অফিসে গেলাম। মনের মধ্যে একটা টেনশন কাজ করছে, না জানি আজকে কি হয়। ভয় ভয় অফিস থেকে দুপুরে বাসা লাঞ্চ করতে এসেছি। না, গতকাল যে সময় ঢিল পড়েছিল আজ সেই সময় পার হয়ে গেছে, তার মানে বিষয়টা মিটে গিয়েছে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে লাঞ্চ শেষ করে আবার অফিসে চলে গেলাম। সেদিন আর কিছুই হলো না। সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে মসজিদের ইমামকে গতকালের ওই ঘটনা খুলে বললাম, এই ঘটনায় আমার বাচ্চারা ভীষণ ভয় পেয়েছে। ইমাম সাহেব বললেন, কোনো দুষ্টু জিনের কাজ হবে, আপনাদের ভয় দেখিয়েছে, কিন্তু এর আগে তো এই এলাকায় ঢিল ছোড়া বা কোনো জিনভূতের কথা শুনিনি। যাই হোক, আমি এক গ্লাস পানিতে দোয়া পড়ে দিচ্ছি, আপনি আপনার স্ত্রী এবং বাচ্চাদের পান করিয়ে দিন, ভয় কেটে যাবে ইনশাল্লাহ। আমি দোয়া পড়া পানিটা এনে সবাইকে খাইয়ে দিলাম। ফরিদাকে যখন পানি দিতে যাব তখন আমার হাত থেকে ফসকে গ্লাসটা পড়ে গিয়ে পানিটুকু মেঝেতে ছড়িয়ে পড়ে। ফরিদার আর সেই পানি পান করা হয় না। ব্যাস, এই পর্যন্তই। আমরা কিছুদিন ভয় ভয় থেকে পরে যখন আর দেখি ঢিল পড়ছে না বা এই ধরনের কোনো সমস্যা হচ্ছে না, তখন স্বাভাবিকভাবেই জীবনযাপনে আবারও অভ্যস্ত হয়ে যাই। প্রায় বছরখানেক পরে এক ছুটির দিনে বাজার থেকে অনেক প্রকার মাছ কিনে এনেছি। আমার স্ত্রী এবং মেয়েরা মিলে সেই মাছ কাটা ধোয়াতে ব্যস্ত। এমন সময় আবারও ঢিল পড়া শুরু হলো। এবার আর একটা দুটো নয়, যেন ঢিলের বৃষ্টি হচ্ছে। রান্নাবান্না বাদ দিয়ে মায়া, শিল্পী এবং তাদের মার সাথে আমি শোয়ার ঘরে এসে গুটিসুটি মেরে খাটের উপর বসে আছি। কতক্ষণ পরে লক্ষ্য করি আমরা সবাই এখানে, কিন্তু ফরিদা কোথায়? এটা মনে হতেই আমার স্ত্রী জোরে জোরে ডাকতে লাগলো, হরি হরি, ও ফরিদা, কিরে এদিকে আয়, একা একা রান্নাঘরে করিস কি? আয় এদিকে, রান্না বাদ দিয়ে আয় এখানে। কিন্তু কি কার কথা শুনে এত ঢিলের শব্দ যে রান্নাঘর পর্যন্ত আমার স্ত্রীর আওয়াজই যাচ্ছে না। আমরা কেউ যে গিয়ে ফরিদাকে আমাদের কাছে ডেকে নিয়ে আসবো, এই মুহূর্তে সেই সাহসটাও নেই। এদিকে ফরিদা নিজের মনে সব গুছিয়ে রান্না বান্না চুলায় চাপিয়ে বেশ আছে। সে এক এক করে রান্না খাবার এনে টেবিলে সাজাচ্ছে। আমরা সবাই সেটা দেখে আশ্চর্য হচ্ছি, এটা কি করে সম্ভব? ওর কি ভয় করছে না? আমরা সবাই ভয় কাটানোর জন্য দোয়া পড়া পানি খেলাম, কিন্তু ফরিদা তো খায়নি। তাহলে ওরা তো সাহস এলো কোথা থেকে? এসব নিয়ে যখন আমরা 4 জন আলোচনা করছি, এমন সময় মসজিদে আজান পড়তেই ঢিল পড়া বন্ধ হলো। আমি এবং আমরা বাইরে গিয়ে তেমন কোনো ঢিলের আলামত দেখতে পেলাম না। তবে আমরা সিদ্ধান্ত নিলাম এই বাড়িতে আর নয়, এই বাসা আমরা পরিবর্তন করব। ফরিদাকে জিজ্ঞাসা করা হলো, কি রে, তোর তো সাহস মন্দ না, এই ঢিলের শব্দ তুই দিব্যি রান্না করে ফেললি? সে জবাব দিল, ভয় করে কি করব, খিদা তো আর ভয় যাবে না, ভাত তো খাওয়া লাগবেই, তাই না? আর ওই ঢিল তো আমার গায়ে পড়ছে না, কাজ না করে হাত গুটিয়ে বসে থেকে লাভ কি, তাই রান্না করেছি। আমি মনে মনে ভাবলাম, এতটুকু মেয়ের কত সাহস, অথচ আমি নিজেকে কত সাহসী বলে জাহির করতাম। যাই হোক, আমি বাড়িটি পরিবর্তন করব, কিন্তু কোথায় বাড়ি ভাড়া নেওয়া যায় তাই ভাবছি। এমন সময় মনে হলো, যুদ্ধের আগে পরে মিলিয়ে আমার তো এখানে চাকুরির বয়স 3 বছর পূর্ণ হয়েছে। আমি এখন স্টেশন পরিবর্তনের দরখাস্ত করতেই পারি। ঘোড়াশাল থেকে কুষ্টিয়ার কাছাকাছি যাওয়া যায় কিনা তার চেষ্টা করি। যেই ভাবা তেই কাজ। আমি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অ্যাড্রেস করে দরখাস্ত লিখলাম আর অপেক্ষা করতে লাগলাম জবাবের জন্য। এরই মাঝে একদিন আমার পরিবারকে কুষ্টিয়ার বাজুমারা গ্রামে রেখে এলাম, আর আমি আমার সরকারি কোয়ার্টারটা তালা দিয়ে সেই পুরাতন মেসে উঠে গেলাম। এইভাবে ভয় এবং আতঙ্কে দিন কাটানো যায় না। ভুতুরে বাড়ি থেকে রেহাই পেতে মনটা ব্যাকুল হয়ে আছে। এদিকে মায়া, শিল্পীর লেখাপড়া ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেশ কয়েকদিন পরে আমার ট্রান্সফার লেটার হাতে পেলাম। খুলনাতে পোস্টিং হয়েছে আমার, তবে সরকারি কোয়ার্টার পাওয়া যাবে না।
আপাতত ভাড়ার বাসায় উঠতে হবে। আমি রাজি হয়ে গেলাম। খুলনায় আমার আত্মীয় থাকে, তাদের বলে দিলাম আমার জন্য একটা ভাড়ার বাসা খুঁজে রাখতে। আমি 4টা লেবার দিয়ে মালপত্র গুছিয়ে ট্রাকে তুললাম। ব্যাস, ভূতের বাড়ি তো বিদায় হলো। আমার জীবনের বাজে একটা অভিজ্ঞতার হাত থেকে বাঁচলাম, এমনটাই ভাবছিলাম আমি। কিন্তু বিধাতা বুঝি আমার কপালে আরো বড় কোনো সারপ্রাইজ রেখেছেন। সেই দিন ওই মুহূর্তে আমরা তা আঁচ করতে পারিনি। বাড়ি থেকে মায়া শিল্পীরা তাদের মামার সাথে খুলনাতে চলে আসলো। দেরি না করে আমরা 2 কন্যাকে খুলনার মন্যযান সরকারি বালিকা বিদ্যালয়ে ভর্তি করিয়ে দিলাম। তাদের পড়াশোনা ইতিমধ্যে অনেক ক্ষতি হয়েছে, বেশ ভালোই চলছিল দিনগুলো। এবার নিশ্চিন্তে সংসার করা যাবে। কিন্তু 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 আবারও সেই ঢিল ভূতের আগমন। এখানেও টিনের ঘর, আর একই রকম সেই ভয়ঙ্কর কান ঝালাপালা করা ঢিলের শব্দ। আচ্ছা, বিপদে পড়লাম তো। এটা কোনো কথা? ঘোড়াশালের ভূত খুলনা এলো কি করে? মাথায় কিচ্ছু কাজ করছে না। আমাদের সাথে এমনটা কেন হচ্ছে? এই বিষয়ে আশেপাশের কাউকে বললে তারা কেউ কেউ বোকার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, নয়তো মুখ টিপে হাসে। কেউ যেন বিশ্বাসই করতে চায় না। কারো কারো ভাবতো এমন যেন আমি পাগলের প্রলাপ বকছি। এই এলাকায় প্রতিবেশীরা যে যার কাজে ব্যস্ত, কাজেই কাউকে নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আমি এবং আমার স্ত্রী সমস্যাটা নিয়ে চিন্তায় পড়লাম। আমার স্ত্রীর মনে পড়লো একটা কথা। সে আমাকে বলল, তুমি কি খেয়াল করেছ, তুমি যেদিন বাজার থেকে বেশি বেশি করে মাছ কিনে আনো সেই দিনই এই ঘটনা ঘটে? আমি একটু চিন্তা করে সব মিলিয়ে দেখে বললাম, হ্যাঁ তাই তো, সেই 2 দিনও তো অনেক মাছ এনেছিলাম। তবে এর সাথে তেমন কি কোনো সম্পর্ক আছে? আমার তো মনে হচ্ছে না। সবাই তো মাছ কেনে, সবার বাসায় কি আর ঢিলা বৃষ্টি হয়? তারপর আমার স্ত্রী বলল, তবুও ভালো, ঢিলগুলো কারো গায়ে পড়ে না। কিন্তু এইভাবে আর কতদিন? একটা কিছু ব্যবস্থা করো। ঢিলের হাত থেকে বাঁচার জন্য আর অসহিষ্ণু পরিবেশের কারণে আমি আবারও একটা নতুন বাড়ির সন্ধান করলাম। এই বাড়িটা আমার অফিসের কাছে। বাড়িওয়ালা বেশ ধর্মকর্ম করা ভালো মানুষ। খুলনা খালিশপুরে গাছগাছালি ভরা বাড়ি, বেশ সুন্দর। এখানেও সপ্তাহখানেক ভালোই ছিলাম। তারপর থেকে শুরু হলো আবার ইটের ঢিল পড়া। তবে এবার যেটা ব্যতিক্রম সেটা হলো, শুধু আমরাই ইটা বৃষ্টি টের পাচ্ছি না, আশেপাশের মানুষরাও দেখছে সেই ইটের বৃষ্টি। সকলের চোখের সামনেই ঢিল এসে পড়ছে। কোথা থেকে পড়ছে, কেমন করে পড়ছে তা বোঝা যাচ্ছে না। উপর থেকে বৃষ্টির বেগে ইট পড়ছে। বাড়িওয়ালা ভদ্রলোক ছেলেপুলেদের নারিকেল গাছের মাথায় চড়ালেন, নির্দেশ দিলেন, এই কোন দিক থেকে ইট মারছে দেখ তো, আমার বাড়িতে ঢিল মারে, কার এত বড় স্পর্ধা? কিন্তু অনেকক্ষণ ধরে গাছে থেকেও ঢিলের আগমনের হদিশ তারা করতে পারল না। এদিকে ওই বাড়িতে ভুতুরে ঢিল পড়ার খবর আশেপাশের এলাকায় হু হু করে ছড়িয়ে পড়েছে। অনেক মানুষ তা দেখতে এসেছে। সবার সামনে ঢিল পড়ছে। উঠানের এক কোণে স্তূপ করে ইট রাখা আছে। বাড়ি তৈরি করার পরে বাড়তি যে ইট তা জমিয়ে রাখা। সেখানে কিছু অর্ধেক এবং আস্ত ইট ছিল। সেই ইটও এসে বৃষ্টির মতো পড়তে লাগলো। এলাকার ছেলেরা সেই ইটে চক দিয়ে নম্বর লিখে দিল। আশ্চর্যের বিষয়, সে নম্বর দেওয়া ইটও আবার এসে সবার সামনে পড়ছে। বাসার মধ্যে শোয়ার ঘরে 2টো খাট পাতা আছে। আগেকার দিনে স্ট্যান্ড বলে খাটের প্রচলন ছিল বাড়িতে বাড়িতে। চারপাশে 4টা স্ট্যান্ডের সাথে মশারির ফিতা লাগানো হতো। কেউ কেউ মশারি স্ট্যান্ডের সাথেই রেখে দিত। এই কথাগুলো বলার কারণ, এই রুমেও তেমন 2টি খাট পাতা আছে। এগুলো স্ট্যান্ডের সাথে মশারি লাগানো আছে। সেই ঘরে আমাদের খুলনা শহরে থাকা মহিলা আত্মীয়রা এসে বসেছে। তারা সবাই সচক্ষে দেখতে এসেছে ঘটনাটা। মহিলারা কথাবার্তা বলছে, এমন সময় ঝুলানো 2 মশারির ফাঁকা অংশ দিয়ে একটা আধা ইট ফ্লোরে এসে পড়ে। সবাই আঁতকে ওঠে, চিৎকার দেয়। কেউ কেউ ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। বারান্দা এবং উঠানে থাকা পুরুষেরা জানতে পারে ইট এখন ঘরের মধ্যে এসে পড়ছে। জানলা দরজা সব বন্ধ। তাহলে ইট আসছে কোত্থেকে? প্রথমে আধা ইট পড়ে, তারপর আস্ত ইট। টিনের চালে কোনোই ফাঁকা নেই, থাকার কথাও না। কিন্তু ঘরের মধ্যে এসে ইট পড়ছে দেখে মহিলা আত্মীয়রা সবাই ভয় পেয়ে যায়। সমূহ বিপদের ভয় মানুষজন আস্তে আস্তে আমার বাসা থেকে কমতে শুরু করে। বাড়িওয়ালা আমাকে নিয়ে নিজ উদ্যোগেই মসজিদের ইমামকে ডাকলেন। তারপর বাড়ির উঠোনে পুরুষ মানুষেরা সবাই মিলে কয়েকটি কাতার করে নামাজ পড়া হয়।
আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি। এই বাড়ির পশ্চিম দিকে রান্নাঘর, তাই সঙ্গত কারণে রান্নাঘরের দিকে মুখ করে নামাজে দাঁড়িয়েছি সবাই। নামাজ পড়তে পড়তে রান্নাঘরের মধ্যে থেকে ঢিল এসে পড়ে আমাদের সামনে। ইমাম সাহেব বলেন, এটা আর কিছু নয়, জিনের আলামত। আমার পরিচিত এক জিন ছাড়ানো ওঝা আছে, তাকে ডেকে আনলেই বোঝা যাবে আসল ঘটনা কি। সময় নষ্ট না করে ওঝাকে ডেকে আনা হলো। ওঝা, বাড়িওয়ালা, ইমাম, এলাকার কিছু গণ্যমান্য মানুষ এবং আমাদের বাসার সবাইকে নিয়ে একটা বৈঠক বসানো হলো। ওঝা তার সামনে আমাদের বসতে বলেন। আমরা সবাই এক এক করে ওঝার সামনে বসি। তিনি কি সব বিড়বিড় করে বলছেন আর আগুনে শুকনো মরিচ পুড়িয়ে তাতে সর্ষে দানা ছুঁড়ে ছুঁড়ে মারছেন। শুকনো মরিচ পুড়ছে, ধোয়া উঠছে, আমরা সবাই কাশছি। আমরা যারা যারা কাশাকাশি করছি, চোখে পানি চলে আসছে, তাদেরকে সেখান থেকে উঠে একটু পাশে সরে যেতে বলছে ওঝা। আমরা একে একে সরে যাই। এখন ফরিদার পালা। প্রথমে তো সে বসতেই চাইছিল না। পরে আমার দুই মেয়ে মায়া এবং শিল্পী অনেক বলে কয়ে তাকে উঠানে নিয়ে আসে। উঠান থেকে ফরিদাকে আর ওঝার সামনে বসানো যায় না। তখন ওঝার হুকুমে আমি এবং আমার স্ত্রী দুজনে মিলে খানিকটা জোর করে ফরিদাকে বৈঠকে বসতে বাধ্য করি। ফরিদার গায়ে যেন বিশাল শক্তি। আমি এবং আমার স্ত্রী কিছুতেই তাকে ধরে রাখতে পারছি না। এক ঝটকায় হাত ছাড়িয়ে নেয় সে, আর কেমন যেন গোঙাতে থাকে, দাঁত কিটমিট করতে থাকে। ফরিদার মতো মিষ্টি একটা মেয়ের এমন ভয়ঙ্কর রূপ দেখে আমি হতভম্ব হয়ে যাই, আহত হই। তখনই বুঝতে পারি এতটুকু মেয়ের উপর দিয়ে না জানি এতদিন কত ঝড় বয়ে গিয়েছে, তা আমরা কেউ আঁচ করতে পারিনি। মনে মনে ভয় লাগছে। শুনেছি জিন ভূত ছাড়ানোর জন্য ওঝারা আছর ধরা মানুষের উপর অত্যাচার করে, মানে যার উপর জিন বার্তা ভর করেছে, পিটিয়ে পিটিয়ে জিন ছাড়ায়। এমন হলে আমাদের সহ্য করা কঠিন হবে। আমরা যে ওইটুকু বাচ্চা মেয়েকে মায়া শিল্পীর মতোই স্নেহ করি। আমার স্ত্রীর দিকে লক্ষ্য করলাম, সে মমতা মেশানো চোখে আতঙ্কে কেমন যেন বিবর্ণ হয়ে যাচ্ছে। আমাদের জন্য এই মুহূর্তটা মেনে নেওয়া আসলেই কঠিন ছিল। ওঝার সাথে আসা একজন ছেলে এবং বাড়িওয়ালা নিজেই ফরিদার হাত শক্ত করে ধরেন। ওঝা আমাদের মতো একই রকম ভাবে মরিচ পোড়ার ধোয়া দেন। কিন্তু কি আশ্চর্য, কোনো কাশি হচ্ছে না ফরিদার, চোখে নেই এক ফোঁটা জল। তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি, ওর দিকে তাকালেই যে কারোর বুকের ভিতরটা ছ্যাদ করে উঠবে। ফরিদার গোঙানি আস্তে আস্তে তীব্রতর হচ্ছে। তার ঘাড় থেকে মাথা কোনো অশরীরী নিয়ন্ত্রণে ডান বাম করতে থাকে। মাথার খোপা খুলে ঢেউ খেলানো কালো চুলগুলো এলোমেলো হয়ে যায়। মুখ দিয়ে কেমন লালা পড়তে থাকে। চোখগুলো যেন বিস্ফারিত হয়ে ওঠে। কারো চোখে চোখ রেখে নেই সে, কিন্তু সবাইকে যেন ভয়ঙ্কর দৃষ্টিতে দেখছে। গগন বিদারী চিৎকার করে ওঠে ফরিদা। সে কণ্ঠ ফরিদার নয়, পুরুষালী কণ্ঠ। মনে হয় যেন দুই তিনজন একসাথে কথা বলছে। ওঝা জিজ্ঞাসা করে, এই তুই কে? বল তুই কে? ফরিদা কর্কশ কণ্ঠে গোঙাতে গোঙাতে বলে, এখানে কেন এসেছিস? আমি আইতে চাই নাই, ওই ছেলে আমার নিয়ে আইলো কেন? কবে ফরিদাকে ধরেছিস? ওর 12 বছর বয়সে। ও তোর কি করেছে? কেন ওকে কষ্ট দিস? ও দুপুরের চুল খুইলা আমার ঘুমের সময় দোল খায় কেন? ওকে কষ্ট দিস কেন? কষ্ট দেই না। তুই কোথায় থাকিস? রাস্তার মোড়ের বেন্না গাছে। কি চাস ফরিদার কাছে? কিচ্ছু চাই না, গ্রামে যাব। আমার গ্রামের খায়। গ্রামে গেলে তুই ইট মারা বন্ধ করবি? গ্রামে ইটা কই পাবো? ফরিদাকে ছেড়ে দে। দেব না, গ্রামে যাব। কেন? কেন এদের ক্ষতি করছিস? কোনো ক্ষতি করি নাই তো। ইট মারছিলি কেন? আরো মারো, আমার নিয়ে আইলো কেন? ইট মারা বন্ধ কর। বাড়ি যাব। বাড়ি গেলে ফরিদাকে ছাড়বি তো? বাড়ি যাব, বাড়ি যাব। বলতে বলতে ফরিদা অজ্ঞান হয়ে যায়। ওকে ধরাধরি করে নিয়ে যাওয়া হয়। তারপর ওঝা আমাকে বলে, ফরিদাকে যত শীঘ্রই পারেন বাড়িতে দিয়ে আসুন। আর যদি ফরিদার কাছ থেকে জিন ছাড়াতে চান তবে সেটাও করে দিতে পারবো। খরচাটা অনেক বেশি করতে হবে। ফরিদার উপরে মারধর করে জিন ছাড়ানো হবে, সেটা আলাদা প্রসেস। তখন ফরিদার গ্রামে আমাদেরকে যেতে হবে, ওর বাবা মায়ের এবং সেই ভেন্না গাছের কাছে গিয়ে আমাদের বৈঠক দিতে হবে। আমি এবং আমার 2 শাগরেদ সহ আপনারাও যাবেন, কিন্তু মানতের জন্য খরচা আছে। যদি রাজি থাকেন তো বলেন।
আমি বললাম, না ঠিক আছে, ফরিদার বাবা মার কাছে তো আগে পৌঁছাই, তারপর তারা যা সিদ্ধান্ত নেয় তাই করব। আমি পরের দিন ভোরেই ফরিদাকে কুষ্টিয়ার গ্রামের বাড়িতে রেখে আসি। অনেক পরে শুনেছি ফরিদাদের বাড়িতে সেই জিন কোনোদিনই কোনো সমস্যা করে নাই। গ্রামে সবার টিন অথবা মাটির বাড়ি, তাই ইটের ঢিলের কারবার নাই। ফরিদাকে গ্রাম ছাড়া করলেই এই সমস্যা আবার হতে পারে বলে তার বাবা মা তাকে আর অন্য কোনো শহরে বাসায় কাজ করতে পাঠায় নাই। আমাদের বাসায় আর কখনো ঢিল বৃষ্টি হয় নাই। এদিকে আমি খুলনাতে থাকি। বাকি 4 বছর শান্তিপূর্ণভাবে চাকুরি করে পরবর্তীতে নিজের শহর কুষ্টিয়া শহরে পিডিবির অফিসে বদলি হয়ে চলে আসি। এই ছিল আমার ফুফাতো ভাইয়ের বলা ঘটনা, যা তিনি আমার মাকে শুনিয়েছেন। মাই শেষের দিনের ঘটনার সাক্ষী ছিল। ঘরের মধ্যে যেদিন ইট পড়েছিল সেদিন মা সেই ঘরেই খাটের উপর বসা ছিল, আর সেই রান্নাঘরের সামনে